বা ইসলামী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল সভাপতি ছিলেন হচ্ছে ফজলুল করিম মারুফ ভাই। উনি আসলেন, এসে মানে ওনার জন্য অপেক্ষা করতেছেন। উনি এসে বলেন, কি বশির ভাই আপনি দেশে বাইরে চলে যাচ্ছেন? উনি এক কথায় যেটা বললো, মানে জাস্ট একটা মন্তব্য করছে, সেটা হচ্ছে যে আমাদের বিপ্লবীরা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, তারা নিজের মতো করে নিজের পৃথিবীটাকে গুছাতে পারবে। যান আপনি, আল্লাহ আল্লাহ ভরসা। তো এই যে এই আমার ক্ষেত্রেও ভাইয়া, আমার ক্ষেত্রেও কিন্তু সেম গল্প। Okay. মানে সাংগঠনিক ভাবে যে মারুফ ভাই, এরপর আমাদের হাবিব রুদ্র ভাই, আরো যা আছে, নাম বলতে গেলে অনেকের নাম হয়তো বা বলা হবে না বা বলা সম্ভব না এখন। এই আমার সংগঠন কিন্তু আমার ভাইয়া মানে টাকা পয়সা দিয়ে হেল্প করুক বা না করুক, কিন্তু আমার সাহস দিয়ে হেল্প করছে ভাইয়া। মানে আমি ওখান থেকে যে এক একটা কথা পাইছি, এটা আমার 1000 টাকার চাইতে বেশি আসলে মানে আমাকে এনার্জি যোগাইছে, আমার ওইভাবে কাজে আসছে। খুব নিকটাত্মীয় মানুষগুলা। মালয়েশিয়া কেউ যায়, এটা তো কামলারা যায়, মানে এই নেগেটিভিটিটা ছড়িয়েছিল। তো এখন বলে যে সবচেয়ে যদি ভালো কাজ করো এটা করছো, এখন তো দেশের যে অবস্থা, তোমরাই ভালো আছো, আমরা তো দেশে না পারতেছি কোথাও যাইতে, না পারতেছি দেশে থাকতে। আমার আব্বু তিনি কিন্তু হচ্ছে ভারতে পড়াশোনা করেছেন, দেওবন্দে। আমার আব্বুর সাথে আমি মিশরের ব্যাপারটা সরাসরি আলোচনা করতে পারি নাই। মানে মানুষ যেভাবে মানে 8 ঘন্টা 12 ঘন্টা মানে পরিশ্রম করতেছে অ্যাডমিশন টেস্টের জন্য, এটা না আমার কাছে একদম অমানবিক লাগতো। এটা এত কেন? এটাও চিন্তা ছিল, কমি সার্টিফিকেট দিয়ে তো দেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাইলেও ভর্তি হওয়া যাবে না। এই চিন্তা থেকে আমি হলো যাই, পাশাপাশি আমার জেনারেলে যে পরীক্ষাগুলো দেওয়া দরকার সেগুলোও দেওয়া শুরু করি। মালয়েশিয়াতে অ্যাডমিশন প্রসেসটা একদমই ইজি, আর্টস লাগতো না, এখনও লাগে না অ্যাডমিশন নিতে গেলে। আরেকটা বিষয় হচ্ছে মাত্র 1 মাসের ভেতরে আসা যায়, এটা ছিল ট্রু। আপনি চাইলে এখন মিশর আসতে পারবেন, আসতেও বেশি দিন লাগবে না, 15-16 দিনের মধ্যে আপনি মিশর চলে আসতে পারবেন প্রসেস শুরু করলে, আপনার যদি পাসপোর্ট করা থাকে। কয়েকজন বলছিল যে ওখানে গিয়ে মানুষ জঙ্গলে গিয়ে থাকে, হ্যাঁ আপনাদেরকে টাকা পয়সা কম ছিল, আপনি অন্য একটা কান্ট্রিতে পাঠাতেন, এখানে কেন পাঠাচ্ছেন? তো এটা মানে আমি কানেই নেই নাই। এর বাপ মারা গেছে, এখন দেশে থাকবে, মানে ছোট ভাই বোনকে সময় দিবে, এটা না করে সে এখন দেশের বাইরে চলে যেতে চায়। মানে পড়াশোনা ছেড়ে দিয়ে দেখতে হবে, আর নাহলে দেখা যাবে না। এইটাই কেন যেন আমাদের মানে সমাজ না মেনে নিতে পারে না। যারা বলেছিল যে এই জায়গায় কেউ যায়, ওরা একটা সময় এসে বলছে যে বশির আমার ছেলেটার একটু নিয়ে যাও না। তো এরপরে এখন তো পুরা বাংলাদেশে মোটামুটি জানে যে বশির ইবনে জাফর আসলে হ্যাঁ, মানে এটা তো মানুষের মানে কত একটা অবস্থান কি করেছে হয়েছিল। এবং যদি অবশ্য আমার চায়নাতে যাওয়া হয়েছে, আমি চায়নার লিওনিং ফিনান্স ভোকেশনাল কলেজে বর্তমানে সিএসসি বিভাগে অধ্যয়নরত একজন রানিং শিক্ষার্থী, যদিও আমি মিশরেই আল আজহার বিশ্ববিদ্যালয়তে বর্তমানে এটাকে কন্টিনিউ করার ইচ্ছা আছে আর কি। আমার মনে হয় যে আজকের এপিসোডের মেসেজ এটা হতে পারে যে যখন কেউ কারো স্বপ্নের কথা বলবে আপনার কাছে বা একটা গুড নিউজ দিবে, সেখানে মানে একটা পার্সপেক্টিভ থেকে বা আপনার পার্সপেক্টিভ থেকে মন্তব্য করে বসেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যাম্পাস টু ক্যারিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের একটি পডকাস্ট, যেখানে হচ্ছে আমরা পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি যারা হচ্ছে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন এবং উচ্চশিক্ষা শেষ করে কর্মজীবন শুরু করেছেন, তাদের নিয়ে এই এপিসোডগুলো চলতে থাকবে। আজকে আমাদের প্রথম এপিসোডের নামকরণ আমরা দিয়েছি, সেটি হচ্ছে যে ফ্রম হোমল্যান্ড টু হোপল্যান্ড, আওয়ার এক্সিট স্টোরি। তো আমরা আমাদের দেশ ছাড়ার প্রেক্ষাপটটা আজকে ব্যক্ত করব। আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, যিনি হচ্ছেন মিশর থেকে যুক্ত হয়েছেন, আমাদের সৌরভ ভাই। সৌরভ ভাই, শুরুতে আমরা আপনার পরিচয়টা জানবো, অতঃপর আমার পরিচয়টা দিয়ে আমরা মূল টপিক্সে চলে যাব। জি, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বশির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে ভালো লাগতেছে যে আমরা আজকে দুজনে একসাথে বসে আলাপ করতে পারতেছি এই বিষয়টা। আমি শামসুল হক সৌরভ, আমার দেশের বাড়ি নোয়াখালী, বর্তমানে পড়াশোনার সুবাদে আমি মিশরে আছি এবং পড়াশোনা করছি মিশরের ঐতিহাসিক বিদ্যাপীঠ আল জামিয়াতুল আজহারে। জি বশির ভাই, আপনার পরিচয়টা আমরা একটু জেনে নেই। আচ্ছা, আমার হচ্ছে দেশের বাড়ি কিশোরগঞ্জে, বাসা বাড়ি সব কিছু ময়মনসিংহে, তো সবাইকে এইটাই বলি। আর পড়াশোনা হচ্ছে মাসা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অনার্স করেছি ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজিতে। অতঃপর একটি কোম্পানিতে, মেট্রো প্রিমিয়াম গ্রুপ, সেটি ছিল আমার প্রথম জব, সেখানে 2 বছর কর্পোরেট জব করেছি। পাশাপাশি হচ্ছে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, সেটাতে হচ্ছে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স শেষ করেছি। এখন বর্তমানে হচ্ছে মাসা ইউনিভার্সিটি, মাসা গ্রুপের আন্ডারে মাসা ইউনিভার্সিটি এবং হচ্ছে মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজ, 2টি ক্যাম্পাস রয়েছে। আমি একটি ক্যাম্পাসে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছি এবং বেসিক্যালি আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটটা দেখে থাকি আর কি। তো এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারটা তো জানলামই। তো এখন আমরা চাইলে কিন্তু হচ্ছে যে আচ্ছা ভাই, আমরা মূল গল্পে চলে যাই। হ্যাঁ, আমাদের মূল যে টপিক, ওই টপিকের আলোচনায় যায়। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার কাছে আমার মনে হয় যে আমার গল্পের চাইতে আমার অভিজ্ঞতার চাইতে বশির ভাইয়ের অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য কাজে আসবে। তাহলে আচ্ছা বশির ভাই, বাংলাদেশ থেকে সেই মালয়েশিয়া যাওয়া, আপনার কিশোরগঞ্জ থেকে শুরু করে এই যে একটা লম্বা একটা জার্নি, এই জার্নির আসলে শুরুটা কিভাবে কি হলো?
আচ্ছা, এটা আপনি যেটা বলছেন আসলে সবারই গল্পটা অনেক সুন্দর থাকে, অনেক গল্পের বাঁক থাকে, হ্যাঁ? হাসি থাকে, কান্না থাকে। আমার শুরুটা ছিল হচ্ছে আমি এইচএসসি দিয়েছিলাম ২০০০, আমার ব্যাচ ছিল হচ্ছে ১৬-১৭। ১৮র শুরুর দিকে ছিল হচ্ছে পরীক্ষা। রেজাল্ট আসতে, আসতে মাঝামাঝি সময় চলে যায়। তো আমি হচ্ছে এইচএসসির যখন রেজাল্ট আসে বা আমরা যখন কোচিং করি না নানান জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেই, তো আমি হচ্ছে কোচিং করতাম রেটিনাতে, শান্তিনগর ব্রাঞ্চে। তো ওই সময়টাতে হচ্ছে ছেলে মেয়ে যারা ছিল হচ্ছে মানে একজন আইএলটিএস করতেছে, আরেকজন এটা করতেছে সেটা করতেছে। তো তখন মানে ভাইয়ারাও হচ্ছে যারা মানে আমাদেরকে শিক্ষা দিত, মানে টিচার ছিল, তারাও বলতো যে তোমরা চাইলে বাইরে যেতে পারো, এই করতে পারো। মাঝে মাঝে এই ধরনের কথাবার্তা হতো। তখন আমার মনে হয়েছিল যে আমি দেশের বাইরে চলে গেলেই মনে হয় ভালো। তো এটা প্রথম স্পাইক বা হচ্ছে স্পার্কটা তখন হয়। আরেকটা কাজ মানে প্রেক্ষাপট ছিল, সেটা হচ্ছে যে দেশ ছাড়ার প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে যে আমার আব্বু তিনি কিন্তু হচ্ছে ভারতে পড়াশোনা করেছেন দেওবন্দে ৩ বছরের অধিক সময়। তো এটাও আরেকটা বড় কারণ ছিল। আরেকটা প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে যে মানে একটা শঙ্কা কাজ করতো যে আমি কি আমার প্রত্যাশিত ইউনিভার্সিটিতে চান্স পাবো? মানে যারা মানে মানুষ যেভাবে মানে ৮ ঘন্টা ১২ ঘন্টা মানে পরিশ্রম করতেছে অ্যাডমিশন টেস্টের জন্য, এটা না আমার কাছে একদম অমানবিক লাগতো। এটা এত কেন? যদিও আমি মানে হাফিজি শেষ করে এসেছিলাম, আমি কিন্তু ওই দীর্ঘ পড়াশোনার সাথে ইউজ টু। তো এই ৩টা কারণ মেইনলি, যে আমি যদি প্রত্যাশিত মানে ইউনিভার্সিটিতে না পাই আমার লাইফটা কি হবে? সমাজ কি বলবে? মানুষ কি বলবে? এই চিন্তায় না আমার মানে মনে হয়েছে যে তাইলে দেশের বাইরেই চলে যাই। এই ৩টা একদম মোটা দাগে ছিল আচ্ছা আচ্ছা, প্রধান তাহলে কারণ। তাহলে আপনারটা? বসির ভাই, আপনি মালয়েশিয়াটা কেন সিলেক্টেড করেছিলেন? আচ্ছা, এইটাতে আমরা পরে আসি। আপনার প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে যদি বলেন, আমরা আগে শুনতে চাই যে আসলে আপনার প্রেক্ষাপটটা কি ছিল? আচ্ছা, আমার প্রেক্ষাপটটাও একটু ভিন্ন। আমি তো আসলে গ্রাম অঞ্চলে বড় হয়েছি, তা আমাদের গ্রাম অঞ্চলে ওইভাবে বিদেশি পড়াশোনা করছে এমন লোকজনের সংখ্যা খুবই কম। তো আমি পড়াশোনা শুরু থেকে আমার হিফজ বিভাগ দিয়ে শুরু হয়েছিল। আমি হাফিজি শেষ করছি ২০১৬ শেষের দিকে। এরপর আমি কিতাবখানায় পড়েছি কওমি মাদ্রাসায়। তো প্রাথমিক অবস্থা আমার চিন্তা ছিল এটা, আমি যাতে কমিতে পড়াশোনা করছি ঠিকই, কিন্তু আমি যাতে একটা পর্যায়ে গিয়ে কোনো একটা পাবলিক থেকে অনার্সটা শেষ করতে পারি, এরকম একটা চিন্তা ছিল। কিন্তু আবার এটাও চিন্তা ছিল কমি সার্টিফিকেট দিয়ে তো দেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাইলেও ভর্তি হওয়া যাবে না। এই চিন্তা থেকে আমি হলো যাই পাশাপাশি আমার জেনারেলে যে পরীক্ষাগুলো দেওয়া দরকার সেগুলোও দেওয়া শুরু করি। এরপর মাঝে দিয়ে আমি জানতে পারি যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়তে কওমি মাদ্রাসা সানাউইয়া সার্টিফিকেট দিয়ে পড়ার সুযোগ আছে। তো আমি ভাবলাম যে তাহলে তার জন্য এটা তো আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি দেরি না করে সানাউইয়াটা শেষ করে আমি মিশরে চলে যাই। এরপর আমি শেষ করি। মিশরে আসবো এর আগ মুহূর্তে আমার একটা আসলে মানে জীবনে অন্যরকম একটা বিষয় নেমে আসে, সেটা হলো আমার আব্বু মারা যান হঠাৎ করে। তো আব্বু মারা যাওয়ার পর আবার সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, কি করব বুঝে উঠতে পারতেছি না। কিন্তু আমি যে বিদেশে পড়াশোনা করবো এই চিন্তাটা আমার মাথা থেকে একবারের জন্যও যায় নাই। এরপর আমি ২০২৪ সালের এরপর আমি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মূলত আল আজহার বিশ্ববিদ্যালয়তে পড়াশোনার জন্য মিশরে প্রবেশ করি। এরপর তো চলতেছে মিশরে অধ্যয়নরত আছি। মাঝে দিয়ে অবশ্য আমার চায়নাতে যাওয়া হয়েছে। আমি চায়নার লিওনিং ফিনান্স ভোকেশনাল কলেজে বর্তমানে সিএসসি বিভাগে অধ্যয়নরত একজন রানিং শিক্ষার্থী, যদিও আমি মিশরেই আল আজহার বিশ্ববিদ্যালয়তে বর্তমানে এটাকে কন্টিনিউ করার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো যেটা বলছিলেন, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে মানে মালয়েশিয়া থেকে কেন চুজ করা? এই সেম কোয়েশ্চেনটা অবশ্য আমরাও আপনাকে জিজ্ঞেস করবো। আমি আমারটা দিয়ে বলি যে মালয়েশিয়াতে চুজ করা এটা হয় কি মানে আমাদের বাংলাদেশে এখানে আরেকটা সিস্টেমেটিক জটিলতা আছে। সেটা হচ্ছে যে মানে এজেন্সি সবকিছু বলে। তো শুরুতে আমিও এজেন্সির কাছে গিয়েছিলাম। একদম রেজাল্ট আসার পরে আমি সোজা এজেন্সির কাছে চলে যাই এবং গিয়ে বলি যে মানে আমার জন্য কোনটা ভালো হবে। তো এজেন্সি নিশ্চিতভাবেই হচ্ছে তারা ভালো জানেন, যেহেতু কাউন্সিলিংয়ে তারা অভিজ্ঞ। তো তারা আমাকে অস্ট্রেলিয়ার কথা বলে এবং অস্ট্রেলিয়ার খরচ যেটা ছিল সেটা আমার মানে আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের একটা মানে ফিনান্সিয়াল অবস্থা বিবেচনা সবসময় নিতেই হয়, আমরা চাইলেই সব কিছু করতে পারি না, যেটা হচ্ছে বাস্তবতা। তো ওরা হচ্ছে শুরুতেই আমাকে বলেছিল ১৫ লাখের মতো এরকম একটা ফিগার দাঁড় করেছিল, যেটা শুরুতে লাগবে, তারপরে পরের বছরগুলো তো আছেই। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে না, তাইলে বিদেশ মনে হয় আমার জন্য না। তখন আমিই বলি যে আচ্ছা মানে কমের মধ্যে কি কোথাও নেই? তখন ওই ভদ্রলোক উনি মানে একটু মানে ঘাটাঘাটি করে আমাকে বলল যে আপনি হচ্ছে মালয়েশিয়ায় যেতে পারেন। তো আমি তো আসলে কোনটা অস্ট্রেলিয়া কি সুবিধা, মালয়েশিয়া কি সুবিধা এত কিছু জানতাম না। আমি জিজ্ঞেস করলাম মালয়েশিয়া গেলে কয় টাকা লাগবে? তো উনি বললো যে মালয়েশিয়া যদি মানে নানান রকমের হিসাব কিতাব করে আমাকে বুঝিয়ে দিল, মালয়েশিয়াতে যদি যান তাহলে আপনার হচ্ছে ৩ বছরে অনার্স হয়তো এখানে, ৩ বছরে আপনি ৯ লাখ টাকায় শেষ করে ফেলতে পারবেন। তখন এই ৯ লাখ টাকা একবারে দিতে হচ্ছে না,
তখন আমি চিন্তা করলাম তাইলে মানে প্রথম বছর যে উনি যে হিসাবটা দিয়েছিল 3 লাখ টাকা হলেই যাওয়া যাচ্ছে। তো যদিও যেটা হয় আমি জানতাম যে এজেন্সির বিষয়গুলো হয় কি 3 লাখ বললে ওখানে 4 লাখ 5 লাখ টাকা খরচ হবে। তো আমি চিন্তা করলাম 3 লাখ থেকে 5 লাখ তো এটা হয়ে যাবে। তো আব্বুর সাথে বাসায় এসে বললাম, আম্মুর সাথে কথা বললাম, বললো যাও ঠিক আছে, একটু মানে কঠিন হবে অবশ্যই, আমিও বুঝতেছিলাম। তারপরেও মানে ওনারা আমাকে মানে একবারের জন্যও বলে নাই যে মানে আরো পড়ে যাও বা ভালো হবে কিনা, আমার কোনো নেগেটিভিটি আসে না। এটা ছিল আমার জন্য সবচেয়ে ইন্সপিরেশনের বিষয়। তো ওনারা যখন ওকে বললো তখন আমি মালয়েশিয়া অন্য কোথাও আর দেখি নাই। এবং আরেকটা রিজন ছিল মালয়েশিয়াকে চুজ করার, মানে এটা বলতে পারেন এটা সবচেয়ে মানে বড় রিজনের আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অ্যাডমিশন প্রসেসটা একদমই ইজি। আর্টস লাগতো না, এখনও লাগে না অ্যাডমিশন নিতে গেলে। আরেকটা বিষয় হচ্ছে মাত্র 1 মাসের ভেতরে আসা যায়, এটা ছিল ট্রু। তো এত বড় সুযোগ মানে পৃথিবীর আর কোথাও ছিল না, এখনও নেই। তো এই জন্যই হচ্ছে চুজ করা। তো মানে সেম প্রেক্ষাপটে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার এই মানে এই মিশর বেছে নেওয়ার মানে কারণটা কি ছিল? আচ্ছা, আমি যখন হচ্ছে বিদেশে পড়াশোনা করব এই চিন্তাটা করতেছি, তো সেই প্রথম থেকে হলো আমার মিশরে আসবো এটাই স্বপ্ন ছিল। দুটো কারণ, একটা হলো আল আজহার বিশ্ববিদ্যালয়টা আমাদের সবার কাছে সুপরিচিত একটা শিক্ষা প্রতিষ্ঠান ওই দিক থেকে, আর দ্বিতীয়ত হলো আমাদের পাশের গ্রামে অর্থাৎ পাশের ইউনিয়নে বলতে পারেন 10-12 কিলো দূর হবে। তো আমাদের এক ভাই ছিল আমাদের এলাকার, উনি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করছেন। পরে ওনার সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল। তো অ্যাড থাকার ফলশ্রুতিতে আমি সবসময় দেখতাম যে আজহারের বিভিন্ন এই যে প্রোগ্রামের ছবি দিচ্ছে, আর অনেক অনেক মানে আমি ওনার আইডি থেকে অনেক বিষয় জানতে পারতাম। পরে ওনার সাথে আসলে একদিন যোগাযোগ করে যে ভাই আমি আসলে মিশর যেতে চাই, প্রসেসটা কি। তো পরে আমি যখন আসলে মিশরে আসার কথা বলি তখন মেনলি হচ্ছে মিশরের ভিসা বন্ধ ছিল সম্ভবত, আসা যাচ্ছে না। তো উনি আমার বললো যে আপনি প্রস্তুতি নেন, এই করেন, কিছুদিন পর হয়তো চালু হয়ে যাবে, তারপর আসতে পারবেন। এরপর আমাকে 5-6 মাসের মতো অপেক্ষা করতে হয়েছে। যখন হচ্ছে মূলত উনি আমাকে একদিন কল দিয়ে বলতেছে যে সৌরভ ভাই এরকম এরকম অবস্থা, আপনি চাইলে এখন মিশরে আসতে পারবেন, আসতেও বেশি দিন লাগবে না, 15-16 দিনের মধ্যে আপনি মিশর চলে আসতে পারবেন প্রসেস শুরু করলে, আপনার যদি পাসপোর্ট করা থাকে। তা আমি এখনও পাসপোর্ট করি নাই, আমি হচ্ছে আমার আব্বুর সাথে বিষয়টা শেয়ার করব। তো আমার আব্বু তখন হচ্ছে চট্টগ্রামে চাকরি করতেন। আমি যখন আব্বুরে কল দিলাম যে আমি হচ্ছে মিশরে পড়াশোনা করব, বাইরে পড়াশোনা করবো এটা আব্বু জানে টুকটাক, কিন্তু মিশরে আসবে এই বিষয়টা আব্বুরে যখন বললাম, তা আব্বু বলতেছে ঠিক আছে সমস্যা না, আমি তো কয়দিন পরে এমনি বাড়িতে আসতেছি, তখন হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলা যাবে। তো 10-12 দিন আমি অপেক্ষা করলাম, কিন্তু আসলে আমি জানি না এটা আমার ভাগ্যে ছিল কিনা। আমার আব্বুর সাথে আমি মিশরের ব্যাপারটা সরাসরি আলোচনা করতে পারি নাই। তিনি হচ্ছে মানে আমার আব্বা হচ্ছে জীবিত আর নোয়াখালীতে ফিরে নাই আর কি। উনি মৃত হয়ে আসছিল, হঠাৎ করে মারা গেছে। আমার সাথে সকালবেলা কথা হয়েছে, দুপুরে কথা হয়েছে, মারা যাওয়ার 31 মিনিট আগেও আমার আব্বুর সাথে আমার কথা হয়েছিল। তো আব্বু মারা যাওয়ার এই ব্যাপারটা আসলে আমি আব্বুর সাথে আর আমার বিদেশের পড়াশোনা নিয়ে আমি সরাসরি আলাপ করতে পারি নাই। তো আব্বুর যখন লাস্টটা বাড়িতে আসার পর সেদিন হচ্ছে বৃহস্পতিবার রাত ছিল, অর্থাৎ শুক্রবারে আমি জুমার পর আব্বুর হচ্ছে জুমার আগেই জানাজা হয়, সব কিছু আমাকেই করতে হয়েছে, আমি ফ্যামিলির বড়। এরপরও আমার ভিতর আসলে একটা জিদ ছিল যে আমি বাইরে যাব, এটা টাকা থাকুক বা না থাকুক, যত যা কিছু করে হোক, আমি আজকে হোক কাল হোক 1 বছর পর হোক আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব। তো এখানে আমার একটা জিদ কাজ করেছিল। আমার আব্বু যখন মারা যায়, আমাদের গ্রাম অঞ্চলে জানেন আত্মীয় স্বজন সবাই মিলে বসে ফ্যামিলিকে নিয়ে। তো আমি যখন বড় ছিলাম তা আমার সবাই বলতেছে আর কি যে কেমনে কি করবা, তোমার তো 4 ভাই বোন আরও আছে, এদেরকে তো চালাতে হবে। তো আমার মনে আছে আমার কাছের আত্মীয় আমাকে বলতেছে পড়াশোনা ছেড়ে দাও, মাদ্রাসায় চাকরি করো, তুমি তো হাফেজ, মাদ্রাসায় চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন দেবে, আমার মসজিদে চাকরি করো। তো আমার তখন থেকে একটা শক্তি ছিল কি ভাই জানেন, সেটা হলো আমি কিন্তু ভিডিও এডিটিং পারি তখন থেকে, এবং আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করি। আমার ভালোই আসলে তখন ইনকাম ছিল, কিন্তু ওইভাবে গোছালো না আর কি। যখন যা ইনকাম করতাম খরচ করে ফেলতাম, অত দায়িত্ববোধ বলতে বাড়িতে দিতে হবে এরকম কোনো চিন্তাধারা ছিল না। তো আমি এরকম জিদ কাজ করছিল, আমি বাড়ি থেকে 10-12 দিন পর আমি নোয়াখালী জেলা শহরে আমার পড়াশোনা ছিল, আমি জেলা শহরে চলে আসি। আমি টিউশনি করাতাম ভাই, আমার জীবনে এমন দিন গেছে আমি যখন টিউশনি করাতাম, তো আমি তখন আমার ওই যে লজেন ছিল না আর কি, আমরা যে থেকে পড়াশোনা করে তারপর
ওই বাড়িতে খাওয়া এরকম ব্যবস্থা আমার ছিল না। তো আমি 3টা টিউশন করাতাম এবং আমার পড়াশোনা ছিল। তো আমার মনে আছে আমার এই যে মানে 3 বেলার যে খাবারটা আমি তো আমাকে হোটেলে খেতে হতো। তো আমি হোটেলে আসলে 3 বেলা খেলে আমি দেখতেছি যে আমার পোষাচ্ছে না। দিন শেষে যে আমি বাড়িতে কিছু টাকা পাঠাতে হবে, আবার এখানে ঘর ভাড়া দিতে হবে, সব কিছু মিলিয়ে আমি এমন করতাম কি আসরের পর আমার খাবারটা খাওয়া হতো মেইনলি, যাতে আমার রাতেরটা হয়ে যায়, সকালবেলাটা হয়ে যায়, এই দিক করে কাটাই দিতাম আর কি। তো আমার ভিতর আসলে জিদ, আমার মাথায় একটা ছিল, আমি এদিকে একটু লাইন টেন করে আমি হচ্ছে দেশের বাইরে চলে যাব। তো আমার সব কিছু লাইন টেন করতে মোটামুটি 6 মাস সময় লেগেছে, 6-7 মাস আব্বু মারা যাওয়ার পর আমি ডিসেম্বরের 31 তারিখে আমি হচ্ছে মিশরে পা রাখি। সেই তখন থেকে এখন পর্যন্ত এই জার্নিটা চলতেছে। আল্লাহ যদি চায় তাহলে এখান থেকে আমি অনার্সটা শেষ করব এবং মাস্টার্সটাও শেষ করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী জার্নি নিয়ে আরো এপিসোড আসবে। আমি আপনাকে অবশ্য প্রশ্ন করতাম যে মানে নেগেটিভিটি ছিল কিনা বা সমাজের অবস্থা কি ছিল, আপনি একবারই বলে ফেলেছেন। এই প্রেক্ষাপটে যদি আমি আমারটা যুক্ত করি, নেগেটিভিটি খুব একটা ছিল না, তবে এখনো আমার কানে বাজে দু একটা। এগুলো আমাদের সোসাইটি আসলে এরকমই, এটা আমাদের মেনে নিতেই হয়। এটাকে আমি একদমই মানে নেতিবাচক বলছি না, তবে এটা আমার মনে হয় যে সোসাইটি এটাকে একটু ইমপ্রুভ করা উচিত। যেরকম আপনি বলছেন যে আপনাকে একজন বলছিল যে পড়াশোনা ছেড়ে দাও, হ্যাঁ তোমার দেখতে হবে, মানে পড়াশোনা ছেড়ে দিয়ে দেখতে হবে আর নাহলে দেখা যাবে না, এইটাই কেন যেন আমাদের মানে সমাজ না মেনে নিতে পারে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তো যখন আব্বু আম্মু ওকে শুরুর দিকে একদম ফার্স্ট স্টেপেই ওকে আমি তো প্রসেস করে ফেললাম, ভিসা হয়ে গেল খুব দ্রুত। তখন মানে যখন আম্মু আব্বু খুশিতে সবাইকে আত্মীয়স্বজনকে জানানো শুরু করছিল যে বসি তো দেশের বাইরে চলে যাবে, কোথায় যাবে? মালয়েশিয়া। তখন কিছু খুব নিকট আত্মীয় মানুষগুলা, মালয়েশিয়া কেউ যায়, এটা তো কামলারা যায়, মানে এই নেগেটিভিটিটা ছড়িয়েছিল। অথচ দেখেন আমি ইউপিএম এ পড়াশোনা করি, ইউপিএম এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 134, চিন্তা করেন। হ্যাঁ, তো একটা সময় মানে 123 মানে 123 ছিল। তো এই আপস অ্যান্ড ডাউন হয়। তো এই যে এত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, এগুলো মানুষ জানে না, সোসাইটি জানে না, তারা অজ্ঞ। তো এখন তারা যেটা চিন্তা করে সবাইকে একটা মানে পরামর্শ দিতে হবে, সে পরামর্শটা তার জন্য ভালো হবে নাকি খারাপ হবে এটা তারা মানে কেয়ারই করে না। তো এটা ছিল আমার জন্য। কয়েকজন বলছিল যে ওখানে গিয়ে মানুষ জঙ্গলে গিয়ে থাকে, হ্যাঁ আপনাদেরকে টাকা পয়সা কম ছিল, আপনি অন্য একটা কান্ট্রিতে পাঠাতেন, এখানে কেন পাঠাচ্ছেন? তো এটা মানে আমি কানেই নেই নাই, শুনছি আম্মু আমাকে বলছে তোমার অমুক এটা বলতেছে, একটু সময় হয়তো একটু ব্যথিত হয়েছি, কিন্তু ওটার কোনো জবাব দেয়নি, কিছুই করি নাই। তো আলহামদুলিল্লাহ আসার পরে এরকম একটা অবস্থান হয়েছিল, যে অবস্থানগুলো পরবর্তীতে অন্য এপিসোডে বলবো, যে অবস্থানটা এরকম হয়েছিল, যারা বলেছিল যে এই জায়গায় কেউ যায়, ওরা একটা সময় এসে বলছে যে বশির আমার ছেলেটার একটু নিয়ে যাও না। ঠিক আছে, তো পরিস্থিতি এটা হয়েছিল। তো এটা কেন হলো এটা নিয়ে আরেকবার বলবো। আরেকটা নেগেটিভিটির কথা যদি বলি, আপনি তো ইতিমধ্যে মানে আপনার সংগ্রামের কথাটা বলে ফেলেছেন। আমার আরেকটা পয়েন্ট ছিল, আমি যখন মানে আমি একটা সংগঠন করতাম, এখনও করি, তো সংগঠনের সেন্ট্রাল যারা মেম্বার ছিল তারা তো অবশ্যই বড় ভাই, তাদের কাছে গিয়ে বলেছিলাম যে আমি তো দেশের বাইরে চলে যাচ্ছি, একটা বিদায় নেওয়ার থাকে না। তখন মানে মানে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে একজন, আমার এখনো মনে আছে, উনি বলেছিলেন বসি দেশের বাইরে যাচ্ছ, মানে আমার মোটিভগুলো কি জানতে চেয়েছেন। আমি বলছিলাম যে ভাই মানে যাচ্ছি একটু টুকটাক পার্ট টাইম করে ইনকাম করব, নিজেকে একটু ডেভেলপ করব। তখন এই টার্মসটা ধরে উনি বলছেন যে বসি দেশের বাইরে আসলে ওই থালবাড়ি মাজার জন্য মানুষ যায়, আমারই ওরকম কোনো জব পাবা না বা পেট্রোল পাম্পে কাজ করবা। তো এই জিনিসটা তখন আমাকে খুব হার্ড করছে। একজন শিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন উনি, উনি যখন আমাকে এই কথাটা বল, কোথায় আমার ভিসা হয়ে গেছে আমাকে এনকারেজ করবে, এটা না করে এই কথা বলছে। উনি আমাকে আরেকটা অ্যাড করতেছে যে এটা কি বিবেচনা করতে পারো না যে অনার্সের পরে মাস্টার্স পিএইচডি তারপরে ওই টাইপটাতে যাও। তো এটা শোনার পরে আসলে আমি আমার জব দিতে পারছিলাম না, তখন আমি খুব খারাপ লাগছে। তো আল্লাহর কি কুদরত, ওই মানুষটাও আমার ভুল যদি না করি 4 থেকে 5 বছর পরে উনি আমার সাথে 1.5 ঘন্টা ফোনে কথা বলেছেন, আমি মালয়েশিয়াতে ছিলাম, যে বসির দেশে তো কিছু হচ্ছে না, আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করো। এটা আমি মিথ্যা বলছি না, আমি যদি মানে নাম বলি হয়তো ওনার কাছে খারাপ লাগে। এরপরে এখন তো পুরা বাংলাদেশে মোটামুটি জানে যে বশির ইবনে জাফর আসলে হ্যাঁ, মানে এটা তো মানুষের মানে কত একটা অবস্থা কি করেছে হয়েছিল, এবং সেটা আমরা অন্য এপিসোডে না হয় বলবো। কিন্তু এই যে দেখেন এই সমাজের যে এই নেগেটিভিটিটা, এটা আসলে আমরা না মানে যখন কেউ পরামর্শ বা একটা কিছু আনে আমরা আমাদের দিক থেকে বলে দিই। আমার মনে হয় যে আজকের এপিসোডের মেসেজ এটা হতে পারে যে যখন কেউ কারো স্বপ্নের কথা বলবে আপনার কাছে বা একটা গুড নিউজ দিবে, সেখানে মানে একটা পার্সপেক্টিভ থেকে বা আপনার পার্সপেক্টিভ থেকে মন্তব্য করে বসেন না।
সব জিনিসটা আমার মনে হয়েছে মানে বিবেচনা নিয়ে আচ্ছা যদি পরামর্শ বশির ভাই, দেওয়া হতো। আমার এখানে এই জায়গায় ছোট্ট একটা গল্প আছে, এটা আমি একটু শেয়ার করি। সেটা হলো আমার আসলে সবকিছু রেডি, হ্যাঁ সবকিছু রেডি। প্রাথমিক অবস্থায় এদিক সেদিক করে টাকা পয়সা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, আমি রেডি করছি। তো আমার হচ্ছে টিকিটটা কাটা বাকি আছে। যখন আমি তো নোয়াখালীর বাইরে বলতে জেলা শহরে ছিলাম, বাড়ি থেকে প্রায় আমাদের 30 কিলো দূরে। তো আমি একদিন হচ্ছে আমার যেই মেসে ছিলাম না, আমার খাটটার যা আছে সব কিছু নিয়ে বাড়িতে চলে গেলাম। এখন পর্যন্ত আমার এলাকায় অনেকে জানে না যে আমি দেশের বাইরে যাব। তো আমি এরপর বলতে শুরু করলাম যে হ্যাঁ আমি আসলে এদিকে আমার ফ্লাইট হচ্ছে অমুক তারিখে আমি চলে যাব। তো আসলে খুশি হয়েছে অনেকে। তো এরকম অনেকে বলেছে যে এই এর বাপ মারা গেছে, এখন দেশে থাকবে, মানে ছোট ভাই বোনকে সময় দিবে, এটা না করে সে এখন দেশের বাইরে চলে যেতেছে। তো আমার আম্মা আবার আমার অনেক বেশি সাপোর্ট করতো। আমার 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 পরিবারের তখন এটা সবচেয়ে বেশি জরুরি ছিল, সেটা হলো আমাদের যে আসলে দৈনন্দিন খরচ আছে এগুলো দেওয়া। তো আমার আসলে এতটুকু আমি ইনশিওর করতে পারতেছি যে আমি দেশের বাইরে গেলেও আমার ফ্যামিলিকে যেটা দেওয়ার ওটা দিতে পারবো। একজন মানে হ্যাঁ হয়তো আমি সরাসরি সঙ্গ দিতে পারবো না, কিন্তু এর বাইরে আমার যত যেভাবে হেল্প করা দরকার আমি এতটুকু করতে পারবো ইনশাল্লাহ। এটুকু আসলে আমার আস্থা বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ আমার আম্মাও আমার উপর আস্থা বিশ্বাস রাখছে। সে এখন থেকে শুরু করে এখন অনেক ভালো যাচ্ছে, এবং দেশের যারা আসলে তখন এই কথাগুলো বলেছে এখন অনেকেই মাঝে মধ্যে কল টল দেই। আবার অনেক সময় দেখা যায় আমাকে ওইভাবে আসলে ওই যে কানেক্টও করতে পারে না, দেখা যায় অনেক সময় ব্যস্ত থাকি বা ক্লাসে থাকি। তো এখন বলে যে সবচেয়ে যদি ভালো কাজ করো এটা করছো, এখন তো দেশের যে অবস্থা তোমরাই ভালো আছো, আমরা তো দেশে না পারতেছি কোথাও যাইতে, না পারতেছি দেশে থাকতে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা তো আসলে মানে আসার পরে বুঝতে পারি যে দেশের শিক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর। আসলে লিটারেলি যারা দেশে থাকে এরা তো আসলে মানে মানে কল্পনাও করতে পারে না যে কোন জায়গায় আছে। তো এটা আমাদের দেশের মানে শিক্ষা ব্যবস্থার তুলনা হয়তো পরবর্তী এপিসোডে সময় পেলে আমরা বলবো, কিন্তু এটা ট্রু যে মানে কিছু কিছু মানুষ হয়তো কিঞ্চিত রিয়েলাইজ করে যে দেশের বাইরে গিয়েছো, ভালো করেছো। যেরকম আপনি আপনার ফ্যামিলির কথা বললেন, আমি আমার ফ্যামিলির কথা বললাম। তো আবার ওই টাইমটাতে আমি আমারটা বলি, কিছু পজিটিভিটি ছিল। যেরকম আপনি আপনার আম্মুর কথা বলেছেন, আমার ফ্যামিলি তো শুরুতেই পজিটিভ ছিল। আরেকটা পজিটিভ দিক ছিল, সেম অফিসে মানে আমি যখন পার্টি অফিসের কেন্দ্রীয় অফিসে মানে গিয়ে হচ্ছে যেটা বললাম না যে একজন আমাকে এভাবে ডিসকারেজ করছিল, একটু পরে মাগরিবের পরে তখন সেন্ট্রাল ইসলামী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল সভাপতি ছিলেন হচ্ছে ফজলুল করিম মারুফ ভাই। উনি আসলেন, এসে মানে ওনার জন্য অপেক্ষা করতেছেন। উনি এসে বলেন, কি বশির ভাই আপনি দেশে বাইরে চলে যাচ্ছেন? উনি এক কথায় যেটা বললো মানে জাস্ট একটা মন্তব্য করছে, সেটা হচ্ছে যে আমাদের বিপ্লবীরা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন তারা নিজের মতো করে নিজের পৃথিবীটাকে গোছাতে পারবে। যান আপনি, আল্লাহ আল্লাহ ভরসা। তো এই যে এই আমার ক্ষেত্রেও ভাইয়া, আমার ক্ষেত্রেও কিন্তু সেম গল্প। Okay. মানে সাংগঠনিক ভাবে যে মারুফ ভাই, এরপর আমাদের হাবিব রুদ্র ভাই, আরো যা আছে নাম বলতে গেলে অনেকের নাম হয়তো বা বলা হবে না বা বলা সম্ভব না এখন। এই আমার সংগঠন কিন্তু আমার ভাইয়া মানে টাকা পয়সা দিয়ে হেল্প করুক বা না করুক, কিন্তু আমার সাহস দিয়ে হেল্প করছে ভাইয়া। মানে আমি ওখান থেকে যে এক একটা কথা পেয়েছি, এটা আমার 1000 টাকার চাইতে বেশি আসলে মানে আমাকে এনার্জি যোগাইছে, আমার ওইভাবে কাজে আসছে বাইরে আসার ক্ষেত্রে। এটাই বলছিলাম যে আজকে আমরা মানে খুব বেশি সময় নিব না। আমরা মনে হয় যে এখানে রাখতে পারি, যেহেতু পরবর্তীতে এপিসোড আরো আসবে, যে আমরা একটা মেসেজ দিতে পারি এই এপিসোড থেকে। সেটা হচ্ছে যে এই যে এনকারেজ করা, ডিসকারেজ করা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু বড় ধরনের একটা ইফেক্ট মানে ফেলে দেয়। হয়তো বা কেউ আমরা স্ট্রং থাকলে কেউ হয়তো ওটাকে আমলে নেই না, কেউ কিন্তু ভেঙে পড়তে পারে। এটা কিন্তু ট্রু। এটা সবার ক্ষেত্রেই যে ভেঙে পড়বে না সেরকম হয় না। তো এই জন্য আমার মনে হয় যে আমরা সোসাইটিকে বলতে পারি যে দেশের বাইরে যাওয়ার অন্তত এই ব্যাপারটা যখন সামনে আসে তখন কাউকে আপনি মানে নিজের দিকটা বিবেচনায় পরামর্শ দিতে যান না, অবশ্যই তার দিকটাও বিবেচনা করবেন। পারিপার্শ্বিকতা বিবেচনা করে যদি আপনারা মানে আপনার সন্তানদেরকে, আপনার পরিবার পরিজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব তাদেরকে পরামর্শ দেন, আমার মনে হয় যে তাদের যাত্রাটা মানে শুরুর যাত্রাটা আরেকটু স্মুথ হতে পারে, তাদের শুরুর যাত্রাটা আনন্দ মুখর হতে পারে, উৎসব মুখর হতে পারে, স্বপ্ন নিয়ে রাঙানো একটি মানে স্মৃতিময় মুহূর্ত হতে পারে। আমি মনে করি সৌরভ ভাই আপনি ওটার সাথে এগ্রি করবেন। ইনশাল্লাহ আমরা 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 এসব গল্প আরো অনেক অনেক গল্প আছে, যাওয়া আসা নিয়ে, ক্যাম্পাসের গল্প, ক্যারিয়ারের গল্প, আমরা ক্যাম্পাস টু ক্যারিয়ার এটা নিয়মিত করবো ইনশাল্লাহ। আমরা হয়তো আজকের আলাপটা এখানে শেষ করতে পারি। আমরা সামনের দিকে হচ্ছে আরো নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, এবং আমরা সফল ব্যক্তিদেরকে এবং যারা দেশের বাইরে পড়াশোনা করছে, অধ্যয়নরত আছে, আমরা তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে সৌরভ ভাই, অনেকক্ষণ কথা হলো। দর্শক বৃন্দ যারা সাথে ছিলেন
সবাইকে অনেক ধন্যবাদ, সৌরভ ভাইকে ধন্যবাদ। আজকে তাহলে আমরা সৌরভ ভাই এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে, দর্শক যারা রয়েছেন, অতিথির সাথেও আরেকবার হয়তো আরও বিভিন্ন পর্বে দেখা হবে। তো দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোডটি পাওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো এপিসোডে, ভিন্ন কোনো অতিথিদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।